জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু, বললেন প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, দাবি অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। গ্রীষ্মের আগেই বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। প্রতিবেদন রয়টার্সের। দামে ছাড় ও কর সুবিধা নিয়ে পিডিবির প্রস্তাব প্রত্যাখ্যান। এবং তুরাগ তীরে বয়ান আর জিকির আজগারে ব্যস্ত ধর্মপ্রাণরা। সব বিভেদ ভুলে মুসলিম উম্মার এক হওয়ার প্রত্যাশা। কাল আখেরি মোনাজাতে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় সফলতার সঙ্গে শেষ হওয়ার পর দ্বিতীয় অধ্যায়ের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় অধ্যায়ে সফলতা পেলে তৃতীয় ধাপে আর কোনো দুশ্চিন্তা থাকবে না বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে একথা বলেন প্রধান উপদেষ্টা। একটি জায়গায় আমরা এখন এক আছি এবং আগামীতে আমরা এক থাকবো, সে বিশ্বাস আমার আছে। এটা যদি ঠিক থাকে, যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। একটা জিনিস আমাদেরকে পরিষ্কার থাকতে হবে, এটা একটা মস্ত বড় শক্তি। প্রথম অধ্যায় যেভাবে আমরা কাটালাম, এবং এই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। দ্বিতীয় পর্বই হাঙ্গামা হবে, কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, অস্বীকার করেছে, তাদেরকে ত্যাগ করেছে, তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাপক। প্রতিটি দিন তাদের জন্য মূল্যবান দিন, দেরি হলে তাদের জন্য অসুবিধা। সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, মজবুত থাকতে হবে, এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেদ থাকবে, কিন্তু আমরা এর অর্থ নয় যে আমরা একত্র নই, আমরা একত্রে থাকবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক চলছে। বেলা ৩টার পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। আলোচনায় অংশ নিয়েছেন বিএনপি জামায়াত সহ ২৬টি দলের ১০০ জনের মতো প্রতিনিধি। তবে আওয়ামী লীগের জোটে থাকা কোনো দল ও জাতীয় পার্টিকে ডাকা হয়নি। বৈঠকের বিরতির মধ্যে গণমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই চার্টারের উপর নির্ভর করবে। এই বৈঠকে ঐতিহাসিক আখ্যায়িত করে তিনি বলেন, এই সরকার কিছু সুপারিশ আর পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে। সংস্কারটা প্রয়োজন। বাংলাদেশের ৫৩ বছরের মধ্যে আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমরা হারাতে চাই না। আমরা কিছু সংস্কার হোক, বাট মেজর সংস্কারগুলি নির্বাচিত সরকার করবে, সেটাই আমরা আশা করি। আমরা প্রথম থেকে এটা বলে আসছি। একটা সর্বসম্মত সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করা, সেই জন্য রাজনৈতিক দলগুলোর মতামত জানার জন্য তিনি ডেকেছেন। আজকে প্রথম সভা, আজকে চূড়ান্ত কোনো কিছু হবে না, তার মৌলিক বক্তব্য তিনি রাখবেন। কমিশনের চিফ হিসেবে সকলকে আহ্বান জানাবেন যে সংস্কারমূলক কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির প্রচেষ্টা ওনারা চালাচ্ছেন। সেই কাজে জামাত ইসলাম ইনশাআল্লাহ সহযোগিতা করবে। কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন হবে তার আজকে তার ডায়ালগটার সূচনা। যেই রিকমেন্ডেশনগুলো সমস্ত পলিটিক্যাল পার্টি কনসেনসাসের ভিত্তিতে নিবে, সেটা সবাইকে আমাদের আশা থাকবে যে সবাই এই পলিটিক্যাল পার্টিগুলো এটা পরবর্তীতে সাইন করবে। এই মুহূর্তে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে।
দেখুন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা যেটি বিকেল ৩টায় শুরু হয়েছিল সেটি হয়তো এখন শেষ পর্যায়ে আছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারা বের হয়ে আসবেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই সভার সভাপতিত্ব করছেন বলে আমি আগেও জানিয়েছি আপনাদেরকে। মূলত কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগে প্রেস সচিব শফিকুল আলম আমাদেরকে এসে মাঝখানে একটি বিরতি ছিল আসরের নামাজে, সেই বিরতির সময় এসে একটি ব্রিফ করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা মূলত সবার শুরুতে একটি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন যে এটি অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং আজকের যে সভা সেটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে তিনি অভিহিত করেছেন এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে প্রথম ৬ মাসে যেটি প্রথম অধ্যায় হিসেবে তিনি অভিহিত করেছেন এবং আজকে থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে এবং যেই অধ্যায়ের মূলত লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষের বা গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে হয়েছিল রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারগুলোকে বাস্তবায়ন করার লক্ষ্যেই এই দ্বিতীয় অধ্যায়। এছাড়াও আমরা জানি যে আজকে রাজনৈতিক দলের যে ২৬টি রাজনৈতিক দল এবং জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, ১০০ জনের মতো রাজনৈতিক নেতা এই সভায় অংশগ্রহণ করছেন এবং মূলত এটি একটি প্রথম সভা যেহেতু সেহেতু এটি মূলত এই যে কর্মের যে লক্ষ্য অর্থাৎ সংস্কার কমিশনগুলো ও জাতীয় ঐক্যমত্য কমিশনের যে লক্ষ্য সে বিষয়ে আলোচনা হবে এবং এখানে এই সভার চেয়ারম্যান হিসেবে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবেও কাজ করছেন, তিনি কিন্তু উপস্থিত হয়েছেন, তিনিও একটি বক্তব্য রাখেন। আমরা সবার শুরুতে যেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে যখন কথা বলছিলাম তখন কিন্তু তাদের প্রত্যাশারটা অনেকটাই আসলে ভিন্ন ভিন্ন আমরা দেখেছি। যেমন বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো ধরনের তাদের পক্ষ থেকে কোনো ধরনের চাহিদা নেই, বরং তারা এই জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনে করেন যে নির্বাচন বিলম্বিত হয় এমন কোনো ধরনের সংস্কার প্রস্তাব আসলে অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে না বলে তারা আশা করেন। অপরদিকে যখন জামায়াতের সঙ্গে কথা বলছিলাম তখন দেখেছি যে তারা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী, এছাড়া গণ অধিকার পরিষদও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বেশি আগ্রহী এবং আমরা দেখেছি যে তারা বলছিলেন যে আরও ৬-৭ মাস ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন যে আলোচনাটা চলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয় সেটি যদি সে সময়ের মধ্যে যদি সংস্কার সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে আরও ৫-৭ মাস গণ অধিকার পরিষদ দিতে রাজি। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সঙ্গে যখন কথা বলেছেন তখন তারা বলেছেন যে মূলত সম্পূর্ণ সংস্কারের পরেই তারা নির্বাচন চায়। অর্থাৎ ভিন্ন ভিন্ন যেই প্রত্যেকের প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশার আলোকে আজকে সবাই এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সবাই যোগ দিয়েছেন। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেটি লক্ষ্য সেটি হলো যে যেই সংস্কারের প্রস্তাবনাগুলো বা সুপারিশগুলো এসেছিল ৬টি সংস্কার কমিশনের পক্ষ থেকে সেগুলো আসলে বাস্তবায়নের লক্ষ্যে কতটুকু অন্তর্বর্তী সরকার পারবে, কতটুকু রাজনৈতিক সরকার পরবর্তীতে সেটি বাস্তবায়ন করবে সে বিষয়ে তারা আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা। তো এই ছিল রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কোনো কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় ভোট চায় তারাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। সকালে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। দাবি করেন আমেরিকায় আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন মোদি। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। অনুষ্ঠানে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। মূল্য বাড়ে, তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। ঠিক, যদি কেউ এই অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলে খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে, সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা বিশ্বাস করেন। এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো এটা তৈরি হয়েছে যে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চায়। চারিধারে ষড়যন্ত্র। মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতিয়ালি করছে? এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতিয়ালি করতে গিয়েছিলেন।
এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোল টেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এদিকে দীর্ঘদিন বিদেশে অবস্থান করা বিএনপি নেতা আজম খানকে সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন, গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটিরও বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসারা চৌধুরীর রিপোর্টে। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও নাই এসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে, তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। সরকার যদি কোনো সহজ পদ্ধতি করে, তাহলে আমরা ভোট দিতে ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন, সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না। অনলাইনে যখন ভোটিং হচ্ছে, তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, যার ফুল অ্যাক্সেস আছে, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয়, তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে কথা বলছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সরাসরি যাচ্ছি তার কাছে। ছোট না করে যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, তার 6 মাস শেষ হয়েছে এবং আগামী 6 মাস কিভাবে কাজ করব, এই যে কমিশনগুলির কাজ হয়েছে, তারা কিভাবে সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে, যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই। কোনো দল বলছেন, আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না, কারণ স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। একটা জানেন আপনারা, ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়ালিটিতে অনেকেই মেনে নিবে না। তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোনো ধরনের কোনো সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে। আমাদের তরফ থেকে বলেছি, অনেকে বলেছে, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে, বা এভাবেই করে আলাপ চলছে। ঠিক আছে,
আজকের যে আলোচনা হলো এটাতে আসলে মূলত কি হলো, মানে শুধুমাত্র কি আজকে ইন্ট্রোডাকশন হলো এরকম বিষয় না? এরকম কিছু না, মানে 6 মাস পরে সব রাজনৈতিক দলের সাথে বসলো, 6 মাসে আমাদের অর্জনটা কি, আমরা কতদূর গেলাম, এবং 6টা কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি, এবং আমরা পাশে ছিলাম, আমরা সামনেও পাশে থাকব, এবং এই যে আবার রিইউনাইট করাটা, যে এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না, আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। তারপর কমিশনের সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড একটি আন্তর্জাতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রকারী যুদ্ধের। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রাণবন্ত বিতর্ক করে শিক্ষার্থীরা। শেখ মুজিবের কন্যা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মাননীয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড। এই কৌশলেই ৫৫ সংশোধনী করা হয়েছে। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নিষ্ক্রিয়তাও সরকারের পক্ষে থাকার ইঙ্গিত দেয় বলেও জানান তিনি। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। ওনার কর্মকর্তারা মারা যাচ্ছেন, ওনার দায়িত্ব ওনার অফিসারদের রক্ষা করা। উনি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। এটা উনি যে ডিফেন্স নেওয়ার চেষ্টা করছেন, উনি কিছু জানতেন না, উনি ফেরেস্তা ছিলেন, এটা আমি মনে করি না। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি কমিশন গঠন করেছেন। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। দেশের সার্বভৌমত্ব নষ্ট ও নৈরাজ্যকে দীর্ঘস্থায়ী করতে ৫৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। গ্রীষ্মের আগেই বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার আদানি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির মধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এর আগে দাম ও কর ছাড়ের বিষয়ে পিডিবি যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি। মূল্য পরিশোধের জটিলতার কথা বলে আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৩১ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামায় ভারতের আদানি পাওয়ার। শীত মৌসুমের চাহিদা বিবেচনায় একই বছরের নভেম্বরে বন্ধ করে দেয় ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্রের উৎপাদন। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে, গ্রীষ্মের আগে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পিডিবির অনুরোধে সাড়া দিয়েছে আদানি, যা কার্যকর হতে পারে আগামী সপ্তাহের মধ্যে। তবে দাম কমানো এবং কর ছাড়ের মতো বিপিডিবির অনুরোধগুলো প্রত্যাখ্যান করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র হিসেবে গত মঙ্গলবার আদানি পাওয়ার পিডিবির ভার্চুয়াল বৈঠক ও ২ জন কর্মকর্তার কথা উল্লেখ করেছে রয়টার্স। রয়টার্স জানায়, আদানি পাওয়ার $1 মিলিয়ন কম কোনো ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে সমঝোতার বিষয় জানতে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থাটি। যোগাযোগ করা হয়েছিল আদানি পাওয়ারের এক মুখপাত্রের সঙ্গেও, তবে তারা কেউই তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। গত ডিসেম্বরে প্রায় পিডিবির কাছে আদানির পাওনা ছিল প্রায় $900 মিলিয়ন, যদিও সংস্থাটির দাবি এর পরিমাণ $650 মিলিয়ন।
রয়টার্স বলছে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি এবং পরবর্তীতে তৈরি হওয়া বিরোধ দেশটির বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপক্ষের সমঝোতা এবং স্বচ্ছতা বজায় রাখাটা এই সম্পর্কের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আগামী দিনগুলোতে বিরোধ নিষ্পত্তি এবং চুক্তির শর্ত পুনর্বিবেচনা বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। হজযাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া হিসেবে সরকার নির্ধারিত 1,67,000 টাকার বেশি নিলে এজেন্সির নিবন্ধন ও জামানত বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এবার কোনো এজেন্সি 1000-এর কম হজযাত্রী পাঠাতে পারবে না। উমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব। 2, তাদের কিছু জামানত আছে আমাদের, সেই জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব। 3, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পবিত্র শবে বরাতের তাৎপর্য, দিনী বয়ান আর জিকির আজগারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে 58তম বিশ্ব ইজতেমার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের সম্মেলন। কেউ এসেছেন প্রথমবার। দিনের দাওয়াত আর ইসলামের শান্তির পরশ পেতে অনেকে আসেন প্রতি বছরই। 160 একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। অন্য সবার শান্তির চাইতে এখানে খুব শান্তি লাগে, তাই হলো প্রতি বছরই আসি। সমস্ত অঞ্চল থেকে মেহমান আসছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের ফিকির একটাই, কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হইতে পারে। এক আল্লাহকে মানবো, কালিমার প্রতি আমল করবো, মোহাম্মত আল্লাহকে ভালোবাসবো। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠায় সমস্ত মানুষকে, আর এই দাওয়াতের কাজের সঙ্গে যারা লাগিয়ে থাকবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জতের সাথে পালবে, মৃত্যুর পরে তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে আল্লাহ। দুজনেই ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, সবাই আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় চলছে। জামাত তো দুগিয়ে কিনু বাজে কথা কিনু কয় না, খালি আল্লাহ রাসূলের নামাজ রোজার কথা বলে। আপনি ভালো ভালো খারাপ লোকও ভালো হয়ে আছে জামাত গিয়া। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রশাসন। রোববার মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হিদায়তি বয়ান আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে 58তম বিশ্ব ইজতেমার। আল আমিন তুষার, সময় সংবাদ, গাজীপুর। লা লিগার খবর। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে ওসাসুনার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এল সাদার স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ রাত 9:15টায়। মাত্রই ম্যানচেস্টার থেকে অবিস্মরণীয় এক জয় নিয়ে ফিরেছে কার্লো অ্যানচেলত্তির দল। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এবার লা লিগায় মাঠে নামবে লস ব্ল্যাঙ্কস। প্রতিপক্ষের মাঠে ম্যাচ হলেও ওসাসুনার বিপক্ষে সুখস্মৃতি আছে রিয়ালের। দুদলের শেষ 22 দেখায় একটি ম্যাচও হারেনি রিয়াল। দলে ইনজুরি সমস্যা থাকলেও অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনার বিপক্ষে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী মাদ্রিদিস্তারা। এই ছিল সময় সংবাদে।